আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি 26 এর শিক্ষার্থীরা। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু 7 মিনিট লেট হয়ে গেল আজকে ক্লাসটা স্টার্ট করতে করতে। ক্লাসটা শুরু করার কথা ছিল ঠিক সন্ধ্যা 7টায়, কিন্তু ক্লাসটা শুরু হতে হতে আমাদের বেজে গেল 7টা বেজে 7 মিনিট। আমি আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছো, কারণ ঢাকায় এই মুহূর্তে যে পরিমাণ ভালো বাতাস দেখতে পাওয়া যাচ্ছে, শেষ কবে এত পরিষ্কার বাতাস দেখা গেছে অন্তত আমার মনে পড়ে না। আর ঢাকায় ভারী বর্ষণ, বেশ বৃষ্টি হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আমি আজকে খুব সময় মতো শিক্ষক ক্যাম্পাসে আসতে পেরেছি, এসে ক্লাস নিতে পেরেছি। এই ঢাকায় যেটা হয় যে একটু বৃষ্টি হলেই তো পানি-টানি জমে যায় চারিদিকে। যেহেতু জলাবদ্ধতা ঢাকার একটা অন্যতম সমস্যা। এখন সবকিছু মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই, ভালো থাকার চেষ্টা করছি। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমার মায়ের কথা সাদিয়া জিজ্ঞাসা করলো। আমার মা একই রকম অবস্থায় আছে। আজকে ১৭ দিন ধরে তিনি পিজি হসপিটালের আইসিইউতে আছেন এবং তার জ্ঞানের মাত্রা খুব একটা উন্নতি নাই। আজকে সকালে ডাক্তার যখন ব্রিফ করলেন, তখন আমাকে তিনি বললেন যে, এর চেয়েও খারাপ অনেক রোগীর অবস্থা উন্নত হয়েছে, কিন্তু উনার অবস্থা আসলে কেন উন্নত হচ্ছে না, তারা এ বিষয়ে সন্দিহান। আগামীকাল হয়তোবা একটা বোর্ড বসবে আমার মাকে নিয়ে। তারপরে আমরা বুঝতে পারবো কতটুকু কি হবে না হবে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা গ্রহণকারী। তো আমি আসলে আলাদা করে এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। তিনিই সিদ্ধান্ত নেবেন যেটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, সেটাই যাতে হয়। যদি হয় তিনি কোনো অলৌকিকভাবে সুস্থ হয়ে পড়বেন, তবে সেটাই যাতে হোক। আর যদি মঙ্গল নিহিত থাকে, এত কষ্ট না পেয়ে ঈমানের সাথে মৃত্যু, তাহলে যেন আল্লাহ সেটাই করুক। সবাই আমরা ক্লাসের পূর্ণ মনোযোগ দেই। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি। সবাইকে বলি যাতে সবাই আমার জন্য দোয়া করো, আমার মায়ের জন্য দোয়া করো। চ্যাটটা আমি পজ করে দিলাম। আজকে আমরা পড়ব প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা। হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে যে আমি সারাদিন হাসপাতালে থেকে এরপরে আবার অফিসে এসে ক্লাস নিয়ে কিভাবে কি। কিন্তু দ্য শো মাস্ট গো অন, তাই না? বা লাইফ মাস্ট গো অন। জীবন তো আসলে চলবেই জীবনের নিয়মে। এখন জীবনকে আসলে থামানো যায় না। তোমরা এখনো ছোট। আসলে যত বড় হবা বা জীবনে এমন অনেক এক্সপেরিয়েন্স পাবা, তখন তুমি দেখবা যে জীবনটা অনেক দৃষ্টিভঙ্গি থেকেই আমরা যেভাবে ভাবি তার চেয়ে হয়তোবা আরো অনেক বেশি ভিন্ন, অনেক বেশি কঠিন, সেটা আমি বলব না। লাইফ ইটসেলফ ইজ মানে লাইক দিস। তো আমি আজকে ক্লাসটা শুরু করব একটা ছোট্ট গল্প দিয়ে বা একটা ছোট্ট কথা দিয়ে। পাওলো কোয়েলহো, তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান একজন লেখক এবং খুব বিখ্যাত একজন লেখক। তার সবচেয়ে ফেমাস বইটার নাম কি? তার সবচেয়ে ফেমাস বইটার নাম হচ্ছে দি অ্যালকেমিস্ট। এই বইটা অনেকে দেখে থাকতে পারো, দি অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলহোর লেখা। তো পাওলো কোয়েলহো বলেছেন যে মানুষ যদি এক্সপেক্ট করে যে আমি তো বাঘকে খাই নাই, তো বাঘ আমাকে খাবে কেন? এটা আসলে একটা গাধার মতো চিন্তা। কারণ পৃথিবীর নেচারটাই এমন। তুমি এমন অনেক কিছুই করবা না, কিন্তু তোমার প্রতি হবে অন্যায়, অবিচার, এমন অনেক কিছুই হবে। তো ফ্রেডরিক নিটশের কথা বলেই আজকের ক্লাসটা শুরু করব। ফ্রেডরিক নিটশে অনেক বিখ্যাত জার্মান একজন ফিলোসফার ছিলেন। তো ফ্রেডরিক নিটশে তার আপনজনদের প্রতি দোয়াটা বা প্রার্থনাটা একটু অন্যরকম ভাবে করেছেন। আমরা যেমন পড়েছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা ঈশ্বরী পাটনির একটা লাইন। কিন্তু ফ্রেডরিক নিটশের প্রার্থনাটা এমন ছিল না। তিনি প্রার্থনা করেছেন যারা তার ক্লোজ মানুষজন, আত্মীয় কিংবা ফ্রেন্ডস বা যাদেরকে তিনি কেয়ার করেন, এমন মানুষজন যাতে চরম দুর্দশা, চরম দুঃখ, অপমান, লাঞ্ছনা, বঞ্চিত হওয়া, ঠকে যাওয়া, মানুষের কাছে চিটেড হওয়া, এর সবকিছু যাতে পায়। এটা পাওয়ার মধ্য দিয়েই সে স্ট্রঙ্গার হবে এবং এটা পাওয়ার মধ্য দিয়ে সে মানুষের প্রকৃত রূপটাকে অনুধাবন করতে পারবে। কারণ প্রকৃতপক্ষে মানুষ আগে পশু, তারপরে সে তার মনুষ্যত্বের গুণাবলীগুলো আসে। পশুর মাঝে যা হিংস্রতা আছে, মানুষের মধ্যে একই রকম ভাবে আছে। ফিওদর দস্তয়েভস্কি এটার একটা তুলনা দিয়েছিলেন এমন ভাবে যে আমরা মানুষের হিংস্রতা বর্ণনা করার জন্য পশুর সাথে তুলনা দেই, যে যেন বাঘের মতো থাবা দিল বা যেন সিংহের মতো চলে আসলো, হায়নার মতো আক্রমণ করলো, কুকুরের মতো আচরণ করলো। নেভার। এটার মধ্য দিয়ে অনেক সময় পশুদেরকে অবমাননা করা হয়, কারণ পশুরা এতটা হিংস্র বা এতটা আহ, অবাঞ্ছিত কাজ করে না মানুষ যতটা করতে পারে বা মানুষ যতটা হিংস্র হতে পারে। কুকুর ঘেউ ঘেউ করতে পারে, কিন্তু কুকুর কখনোই এমন করবে না যে ধরো জাস্ট রাগের বসে বা জিদের বসে অ্যাসিড মেরে বসলো বা অনেক উদ্ভট জিনিস করে বসলো। এ শুধু মানুষই করতে পারে। এনিওয়ে, সাহিত্যে খেলা আমরা পড়বো এখন। সাহিত্যে খেলা পড়ানোর আগে আমার পরিচয়টা ছোট করে তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, প্রতি ক্লাসেই দেই, তাই এবার আর আলাদা করে কিছু বললাম না। সাহিত্যে খেলা পড়ার আগে প্রমথ চৌধুরীকে নিয়ে আমরা একটু পড়বো। প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 1968 সালে, মৃত্যুবরণ করেন তিনি 1946 সালে। এটা আসলে একটা সম্পূর্ণ ভুল বাক্য। এখন কেন প্রথমে এটা দিয়ে কাঁটাটা দিলাম?
কারণ এটা অনেক জায়গাতে দেয়া আছে। 1968 জন্মায় একটা মানুষ কি অতীতকালে গিয়ে মৃত্যুবরণ করছেন উনি? সো তিনি জন্মেছিলেন 1868 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1946 সালে। তাই কোন জায়গাতে এই লেখাটা দেখে এখন থেকে আর কনফিউজড হবা না যে তিনি 1968 জন্মগ্রহণ করেছেন, তারপরে টাইম মেশিনে করে অতীতকালে গিয়ে তিনি মৃত্যুবরণ করে এসেছেন। না, তিনি 1868 জন্মেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1946 সালে। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক ছিলেন প্রমথ চৌধুরী। চলিত গদ্যরীতি কি? আমরা কাজটি করিয়াছি, আমরা কাজটি করেছি। প্রথমটা সাধু ভাষা, শুনতে কেমন? বিশ্রী এবং বেশ মনে হয় যে প্রাচীন কালের এবং একটুও ভালো লাগে না সাধু ভাষা, মানে খুবই থার্ড ক্লাস টাইপ দেখলে মনে হয়। তো এই সাধু ভাষা থেকে চলিত ভাষায় যে প্রচলন, এটা কে করেছেন বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে? সেটা করেছেন আমাদের প্রমথ চৌধুরী। এবং এই জার্নিতে অন্যতম ভূমিকা পালন করেছে তার যে পত্রিকা সবুজ পত্র। আরো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রমথ চৌধুরীর সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের একটা সম্পর্ক রয়েছে। আমি এটা ক্লাসে বলে থাকি, তোমাদের ক্লাসে কখনো বলেছি কিনা জানি না। রবীন্দ্রনাথ সম্পর্কে প্রমথ চৌধুরীর চাচা শ্বশুর হন। কারণ প্রমথ চৌধুরীর যিনি ওয়াইফ ইন্দিরা দেবী চৌধুরানী, তিনি রবীন্দ্রনাথের বড় ভাইয়ের মেয়ে। তো তাহলে কি হয় সম্পর্কে? প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের প্রমথ চৌধুরী আর রবীন্দ্রনাথের সম্পর্কটা কি হয়? এটা হচ্ছে চাচা শ্বশুর রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীর। আমরা প্রমথ চৌধুরীর জীবনের দিকে তাকালেও দেখতে পাই যে তার ওয়াইফ যতটা তেজস্বিনী মহিলা ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী, প্রমথ চৌধুরীও কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি। ইন্দিরা দেবী চৌধুরানী ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভিস অফিসার, বাঙালি সিভিল সার্ভিস মহিলা অফিসার। তার আগে কোনো বাঙালি মহিলা কখনোই সিভিল সার্ভিস অফিসার হন নাই। তো বুঝতেই পারছো ঠাকুর পরিবারের সন্তান, ওই সময়ে ঠাকুর পরিবার কতটা প্রতাপশালী ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কারা সেখান থেকে উঠে এসেছে। রবীন্দ্রনাথের বহু সৃষ্টিকর্ম ইংরেজিতে অনুবাদ করেছেন এই ইন্দিরা দেবী চৌধুরানী, যিনি প্রমথ চৌধুরীর ওয়াইফ। আর তিনি তার অনেকগুলো চিঠি পাওয়া যায়, যেটা আমরা যদি শান্তিনিকেতনের যে মিউজিয়ামটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওখানেও পাওয়া যায়। ভাতিজিকে তিনি চিঠিগুলো লিখেছিলেন, কারণ তো ভাতিজি তার অনেক কাজে এসেছে, ভাতিজি তার অনেক কিছু অনুবাদ করে দিয়েছে এবং খুব ভালো সম্পর্ক ছিল চাচা ভাতিজির। সো তখন তো চিঠি ছাড়া আর অন্য কোনো মাধ্যম ছিল না যোগাযোগ করার, চিঠিতে যোগাযোগ করতেন আর কি। প্রমথ চৌধুরী পড়াশোনা করতে গিয়েছিলেন কিন্তু ইংল্যান্ডে। রবীন্দ্রনাথ যেমন 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে গিয়ে পরে ফিরে আসে ব্যারিস্টারি শেষ না করে, উনার ক্ষেত্রে এমনটা হয় নাই। উনি ব্যারিস্টার হয়ে ফিরে আসেন, কিন্তু আইন পেশার সঙ্গে নিজেকে সংযুক্ত করেন নাই। তিনি নিজেকে সংযুক্ত করেছিলেন আহ, পড়ানোর সঙ্গে। অধ্যাপনা করতেন তিনি, ইংরেজি শিক্ষক ছিলেন। পরবর্তীতে সাহিত্য চর্চাতেই তিনি নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করেন। আমাদেরকে আরো একটা বিষয় বুঝতে হবে, আজকের দিনে ব্যারিস্টার হওয়া অত্যন্ত এক্সপেন্সিভ এবং খুবই কঠিন ব্যারিস্টার হয়ে ফিরে আসা। আমার নিজের এমন আত্মীয় আছে যাদের অর্থ আছে, ব্যারিস্টারি পড়তে গিয়েছিল, শেষ করে আসতে পারে নাই, ফিরে এসেছে দেশে। তো প্রমথ চৌধুরী কিন্তু ব্যারিস্টার হয়েছেন সেই সময় মানুষ পড়াশোনাও করতো না। যেমন আমাদের দাদি নানির বর্ণনাতে আমরা শুনি যে 5 পাস 10 পাস এটাই কত কিছু। আর ওই সময়ের ব্যারিস্টার। তাহলে আমরা বুঝতে পারি কতটা অ্যারিস্টোক্রেট বা অভিজাত পরিবারের সন্তান তিনি ছিলেন। তিনি ছিলেন পরিশোলিত বৈদগ্ধ্যময় রম্য রচনায় সিদ্ধতাচ্ছা। তিনি, সহজ কথা, এটা অনেক কঠিন করে লেখছে, আর কিছুই না, মানে তিনি খুব হাস্যরসাত্মক ভাবে খুব সুন্দর করে লেখা লিখতে পারতেন। তার বহু রচনা প্রকাশিত হয়েছে, উনি একটা ছদ্মনাম উনি ব্যবহার করতেন লেখায়, সেটা হলো বীরবল। সেই ছদ্মনাম। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির জন্য যে সবুজপত্র পত্রিকাটির কথা বললাম, আর রবীন্দ্রনাথ সহ অনেকেই, মানে তার চাচা শ্বশুর নিজেও ছিলেন এবং আর অনেকেই ওই পত্রিকার নিয়মিত লেখক ছিল। তার গল্প গ্রন্থগুলো এবং সনেট 50 কাব্যগ্রন্থ, গল্পকার ও সনেটকার হিসেবে তাকে বাংলা সাহিত্যে বিশিষ্ট আসন দিয়েছেন। সনেট, আমরা অনেকেই সনেট নিয়ে জানি। সনেটের কথা বললে বাংলা সাহিত্যে প্রথমেই আসে মধুসূদন দত্তের কথা। 14টা লাইন, 14টা অক্ষর। পৃথিবীতে প্রথম সনেট লিখেছিলেন কে? ইতালির কবি পেত্রার্ক। পরবর্তীতে বাংলা সাহিত্যে প্রথম আমরা সনেট দেখি মধুসূদন দত্তের হাত ধরে, এবং পরে অনেকেই লিখেছেন, ফররুখ আহমদ লিখেছেন, বহু মানুষ লিখেছেন, এটা বলে শেষ করা যাবে না। তো আমাদের প্রমথ চৌধুরীও লিখেছিলেন। তার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের বাংলাদেশের পাবনা জেলার হরিপুর গ্রামে। 1868 খ্রিস্টাব্দে তিনি যশোরে জন্মগ্রহণ করেন। এখন যশোর রোড যেটা, ওটা কিন্তু আসলে শুধু বাংলাদেশে পড়ে নাই, ওটা কিন্তু ইন্ডিয়াতেও একটা সাইট পড়েছে, যেই রোডটাতে 1971-এ মানুষ বাংলাদেশ থেকে ভারতের দিকে গিয়েছে হেঁটে। তো তখন বিষয়গুলো তো আর এখনকার মতো ছিল না। 1947-এর পরে দুইটা দেশ আসলো, পাকিস্তান আর ভারত। 47-এর আগে তো আমরা সবাই একই জাতি ছিলাম।
মানে একই দেশ ছিলাম আর কি হিসাব করলে। সো যে যশোরে জন্মাচ্ছে, এখন যেমন আমি ঢাকায় জন্মে চাইলে আমি গাজীপুর গেলাম, কি যায় আসে? তার কাছেও তখন যশোর জন্মে ওই ২৪ পরগনা কিংবা কলকাতায় যাওয়ার ব্যাপারটা তাই ছিল। তোমরা বেনাপোল স্থলবন্দরের নাম শুনে থাকার কথা, যেটা বাংলাদেশের সবচেয়ে বিজি স্থলবন্দর ছিল। এখন তো ভারতের সঙ্গে আমাদের খুবই খারাপ সম্পর্ক। ভিসা দেয়া নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সবচেয়ে বেশি মানুষ ওই স্থলবন্দর দিয়ে যেত। আমি ১ম গিয়েছিলাম ২০১৮ সালে। তো ভারতে যাবার সেই রাস্তাটা বা ভারতে যাবার সেই জায়গাটা দেখলে বোঝা যায়, এই পাশে হচ্ছে যশোর, ওই পাশে হচ্ছে উত্তর ২৪ পরগনা, যেটা পশ্চিমবঙ্গেরই আরেকটা জেলা। তো এতটাই কাছে এটা, এখন মানুষ তো চাইলেই যেতে পারে। একই তো দেশ, এমন আরকি। এইজন্যই আমরা দেখতে পাই যে প্রমথ চৌধুরীরা জন্মেছেন এখানে যশোরে। কিন্তু আবার দেখা গেল সে পড়াশোনা-পাতা সবকিছু কলকাতায়। হতেই পারে এটা, স্বাভাবিক। তো 1946 এ তিনি মৃত্যুবরণ করেন। গদ্যশৈলীর নিদর্শন রয়েছে নিম্নলিখিত গ্রন্থগুলোতে। এগুলো ওনার খুব বিখ্যাত গ্রন্থ। প্রত্যেকটার নাম আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদে। আমরা আজকে এই প্রবন্ধটা পড়ার আগে ১ম এ চলে যাব পাঠ পরিচিতিতে। সরি, আ শব্দার্থ ও টিকাতে। এটা আমি ১ম এই পড়িয়ে নেই, কারণ এখানে আমরা অনেকগুলো ক্যারেক্টারের নাম পাবো এবং অনেক কিছুর নাম পাবো। যদি আমরা এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না রাখি, তাহলে আমরা এটা আসলে পড়ে কিছু বুঝবো না। রোদে, এই রোদেটা কে? ফ্রাঁসোয়া অগুস্তো রোদে। উনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ ভাস্কর ছিলেন, অর্থাৎ মূর্তি বানাতেন। তার শ্রেষ্ঠ কীর্তির মধ্যে অনেকগুলো আছে, এখানে এগুলোর নাম দেওয়া হয়েছে। তো আমি আর সেই নামগুলো পড়লাম না। যা হোক, বিখ্যাত কিছু সাহিত্যিকের তিনি প্রতিকৃতিও নির্মাণ করেছেন, যার মধ্যে রয়েছে ভিক্টর হুগো। ভিক্টর হুগোর সবচেয়ে বিখ্যাত বইয়ের নামটা কি? এটা হচ্ছে লা মিজারেবল। লা মিজারেবল। তারপরে বালজাক, জর্জ বার্নার্ড শ, এদের প্রতিকৃতি তিনি বানিয়েছেন, মূর্তি তিনি বানিয়েছেন। শিবকে আমরা জানি, শিব হচ্ছে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী মহাদেব, যিনি তাকে শিব বলা হয়। ইতর, ইতর প্রাণী আমরা বলি না, যেমন ইঁদুর একটা ইতর প্রাণী, এটা আসলে নিচু প্রাণী। তো এইখানে অধম বোঝাতে ইতর শব্দটা ব্যবহার হয়েছে। কলা রাজ্য, এই কলা ব্যানানা না, এই কলা হচ্ছে শিল্পকলা, অর্থাৎ আর্টস অ্যান্ড ক্রাফটস। সো এখানে মূলত মানে আর্ট আর কি, নট ক্রাফটস। সো আর্ট এখানে বুঝিয়েছে শিল্পকলার পরিমণ্ডল, অর্থাৎ সাহিত্য, গান, সিনেমা, কবিতা, নাটক, গল্প, এগুলো। অবতীর্ণ মানে কি? অবতীর্ণ মানে হচ্ছে নেমে আসা। মূলত অবতীর্ণটা আসলে শুধু ওই যে অবতার বা মূর্তি হিসেবে নেমে আসা, শুধু এটা অর্থে না, অনেক অর্থেই ব্যবহৃত হয়। যেমন আমরা কিন্তু বলি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। এটা কি মূর্তি হিসেবে তো নেমে আসে নাই। উনার উপর এটা ঐশী বাণী হিসেবে বা এমন কোন একটা স্থান থেকে এসেছে, যেটা আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি। ঠিক আছে? যেটাকে আমরা সরাসরি এই পৃথিবী থেকে আমরা এটাকে চোখে দেখতে পারছি না বা যুক্তি দিয়ে বলতে পারছি না। কিন্তু সেটাই হচ্ছে অবতীর্ণ, এই ধরনের সাথেই ব্যবহার করা হয়। তো সেটা সনাতন ধর্মের সাপেক্ষেও ব্যবহার করা হয় অনেক সময়। অবতার হিসেবে মানুষের মূর্তিতে নেমে এসেছে, মানে দেবতাই চলে এসেছে। মর্ত্যবাসী, মর্ত্য মানে পৃথিবী। তো মর্ত্যবাসী মানে যারা পৃথিবীতে থাকে তারা। রসাতল মানে কি? রসাতল বলতে এখানে মনে হচ্ছে একদম ধ্বংস। এ রসাতলে গেছে, মানে ধ্বংসে গেছে। গতায়াত মানে কি? গতায়াত মানে হচ্ছে যাতায়াত। প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি মানে হচ্ছে ইচ্ছা। অগত্যা মানে কি? অগত্যা মানে হচ্ছে বাধ্য হয়ে, কোনো উপায় না পেয়ে। অগত্যা আমি সেখানে গেলাম। মানে কোনো উপায় না পেয়ে আমি সেখানে গেলাম। সুর তারায় চড়িয়ে রাখতে হবে, এটা মানে কি? তারায় চড়িয়ে রাখা মানে কি? তারায় চড়িয়ে রাখা বলতে বোঝায় সুরটাকে একদম উঁচুতে ধরে রাখতে হবে। এখন আমি আসলে এটাকে আ আমি এইভাবে মানে এক্সপ্লেনেশন দেখাতে পারি। যদি কেউ হচ্ছে গান শিখে থাকো, সে হয়তোবা জানো উদারা মুদারা তারা। সা রে গা মা পা ধা নি সা। এই যে সা, আবার ওখানে বললাম সা। তো এটা ছিল নিচু। সা রে গা মা পা ধা নি সা রে গা, মানে এটা কি? উঁচু, উঁচুতে যাচ্ছে। সা রে গা, এটাও কিন্তু সা রে গা। আবার ওখানে বললাম সা রে গা। এটাকে হচ্ছে তারা স্বর বলে। ঠিক আছে? যেটা উঁচুতে। তো সুর তারায় চড়িয়ে রাখতে মানে হচ্ছে সুরকে সবসময় একদম মানে কর্কশভাবে বলতে হবে বা এমন আরকি। গীতিকবিতা। গীতিকবিতা মানে হচ্ছে মূলত আত্মভাবপ্রধান কবিতা বিশেষ। গীতিকবিতা বলতে এখানে আসলে অনেক কঠিনভাবে লিখেছে। সহজ কথায় লিরিক, গানের কথা, শেষ। গানের কথাকে গীতিকবিতা বলে। রঙ্গভূমি মানে যেটা হচ্ছে ধরো অভিনয় দেখায়, ওই জায়গাটাকে সাধারণত বলা হয় রঙ্গভূমি। স্বগতোক্তি মানে কি? মানে হচ্ছে নিজেকেই নিজে কোনো কথা বলা, এমন আরকি। স্বার্থ, স্বার্থ হচ্ছে নিজের উদ্দেশ্যে কোনো কিছু। পরার্থ মানে হচ্ছে পরের উপকার। নিষ্কাম কর্ম।
ফল লাভের কামনা করা হয়নি এমন কাজ, সেটাকে বলা হয় নিষ্কাম কর্ম। মোক্ষ লাভ কি? মোক্ষ লাভ মানে হচ্ছে আত্মা যখন মুক্তি পায়, আত্মার মুক্তি অর্জনকে বলা হয় মোক্ষ লাভ। জীবাত্মা, জীবাত্মা কি? মানে আমাদের দেহের ভেতরে যে আত্মা আছে সেটা। পরমাত্মা হচ্ছে ঈশ্বর। মনোরঞ্জন মানে মনকে খুশি করা। স্বধর্মচ্যুত মানে নিজের বৈশিষ্ট্য থেকে আলাদা হয়ে যাওয়া। একটা বিষয় মনে রাখবা, ধর্ম, ধর্ম শব্দটার অর্থ কি? ধর্ম হচ্ছে, আমরা ইংলিশে এটাকে আরো সুন্দর করে বলতে পারি প্রপার্টি। এই প্রপার্টি আবার সম্পদ না, প্রপার্টি হচ্ছে এটার গুণাবলী। যেমন কঠিন পদার্থের ধর্ম কি? এটা ঝনঝন সাউন্ড করে, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এমন। তো তরল পদার্থের ধর্ম কি? বায়বীয় পদার্থের ধর্ম কি? এটা হচ্ছে প্রপার্টি। ধর্ম মানেই যে সেখানে উপাসনা থাকবে, বিষয়টা এমন নয়। যেমন ধরো, আমি যদি বৌদ্ধ ধর্মের কথা বলি, আচ্ছা যদি আমি কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, মোট কথা স্বধর্মচ্যুত মানে হচ্ছে আমার যে বৈশিষ্ট্যগুলো সেটা থেকে আমি আলাদা হয়ে গেলাম, এটাকে বলে স্বধর্মচ্যুত। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো সাধারণত যারা ক্রিকেটের মাঠে আছে, ক্রিকেট খেলছে, তারা তো হচ্ছে খেলার টাইমে হঠাৎ করে পকেট থেকে একটা কোকের বোতল বের করে খাবে না। তো যদি এই কাজটা করে তাহলে বলতে পারো সে স্বধর্মচ্যুত হলো। মানে তার নিজের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক গুলো, ওটার বাইরে সে একটা কাজ করলো। খেলো করা মানে কি? খেলো করা মানে হচ্ছে কোনো কিছুকে গুরুত্বহীন করা, এমন আর কি। বৈশ্য কি? আমরা জানি যে সনাতন ধর্মের যে মূল 4টা জাত রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে সেই বৈশ্যের কথাই বলা হচ্ছে। এটা হচ্ছে তৃতীয় স্তর। প্রাচীন আর্য সমাজের চতুর্বর্ণের তৃতীয় স্তর, যারা কৃষিকাজ বা ব্যবসা বাণিজ্য করত। কিন্তু এটা সনাতন ধর্মের একটা বিশ্বাস। তো এটা শুধু প্রাচীন আর্য সমাজের বিষয়টা এমন নয়। এখনো যখন কিন্তু বিয়ে হয়, যেমন কিছুদিন আগে আমার খুব কাছের ফ্রেন্ড ক্যাডেট কলেজের, তো ওরা কায়স্থ, শুভ্র রায়। তো দেখা গেল ওর যখন বিয়ে হলো, তো ওই জাত মেলানো, এই বিষয়গুলো কিন্তু আঙ্কেল আন্টি মানে ওর বাবা মা কিন্তু খুব ভালো মতো খেয়াল করেছেন। তো এটা আসলে শুধু প্রাচীন আর্য সমাজে তাই নয়, এটা আমরা এখনো এটার কথা হয়তোবা সেভাবে এটাকে আমল করা হয় না এখনকার দিনে। তো এরপরে ওটা কিন্তু এক্সিস্ট করে অল্প বিস্তর হলেও। এটার উদাহরণ তুমি দেখতে পাবা পাত্রপাত্রী চায়ের যে বিজ্ঞাপনগুলো আছে, দেখবা এত ফুট লম্বা এই পেশার এই ব্রাহ্মণ পাত্রের জন্য ব্রাহ্মণ পাত্রী চাই, কিংবা কায়স্থ পাত্রের জন্য কায়স্থ পাত্রী চাই, এরকম থাকে কিন্তু। শূদ্র মানে কি? শূদ্র হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবচেয়ে নিম্নমানের যে শ্রেণীটা, তাকে বলা হয় শূদ্র। মতিগতি মানে কি? যে কাজের মতিগতি ভালো না, মানে ইচ্ছা প্রবণতা কেমন, এরকম আর কি। গলাধঃকরণ মানে খাওয়া। বাল্মীকিটাকে, বাল্মীকি হচ্ছে মূলত রামায়ণ যিনি লিখেছেন তার নাম। তিনি ছিলেন একজন বিখ্যাত ঋষি এবং কবি। তো আপাতত এতটুকু জানি তাহলেই চলবে। কুশীলব মানে কি? কুশীলব মানে হচ্ছে অভিনেতা, অভিনেতাদের বলা হয় কুশীলব। যথা সর্বস্ব মানে সমস্ত কিছুই। কৌপিন মানে কি? ল্যাঙট। এটা অনেকটা আন্ডারওয়্যারের মতো দেখতে, কিন্তু এটা আমরা দেখতে পাই কোথায়? এটা যে আসলে খুব জামার নিচে পড়ে, মানে প্যান্টের নিচে পড়ে, বিষয়টা এমন না। এটা তুমি দেখতে পাবা অনেকটা ভারতের যারা সনাতন ধর্মের অনেক সাধু সন্ন্যাসীকে দেখবা এই ধরনের ড্রেস পরতে। সো আমি তোমাদেরকে একজনের নাম বলতে পারি, তোমরা যদি এটার একদম এক্সাম্পল দেখতে চাও, তোমরা সার্চ করে দেখতে পারো সিয়ারাম বাবা। ঠিক আছে? সিয়ারাম বাবা তুমি সার্চ করে দেখতে পারো, তাহলে বুঝবা যে হোয়াট ইজ কৌপিন। পেলা, পেলা কি? এটা হলো মানে কীর্তন বা বিভিন্ন গানের আসরে, কীর্তন হচ্ছে যেখানে ভগবানকে স্তুতি করে গান গাওয়া হয়, শ্রোতাদের এন্ড থেকে যে পারিতোষিক দেওয়া হয়, পারিতোষিক হচ্ছে বকশিস, বকশিস দেওয়াকে বলে পারিতোষিক দেওয়া। তো যোগ বশিষ্ঠ রামায়ণকে রামচন্দ্রের প্রতি বশিষ্ঠ মুনির উপদেশ সংবলিত সংস্কৃত রামায়ণ। রামচন্দ্রকে যে উপদেশগুলো দিয়েছিল বশিষ্ঠ মুনি, সেগুলোকে এক করা হয়েছে, সেটাই হচ্ছে মানে সেই সেই সংস্কৃত রামায়ণটাকে বলা হয় যোগ বশিষ্ঠ রামায়ণ। এতে যোগ এবং আত্মজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় উপাখ্যান সহ উপদেশ আকারে আলোচিত হয়েছে। যোগ কি? যোগা। আর আত্মজ্ঞান কি? এখন যোগার সঙ্গে, যদিও যোগাকে আমরা একটা এক্সারসাইজ হিসেবেই নেই এবং এক্সারসাইজ হিসেবে এটাকে গণ্য করা হয়, বাট যোগার সঙ্গে সনাতন ধর্মের বেশ কিছু সম্পৃক্ততা রয়েছে। না মানে নাই বিষয়টা এমন নয়। এখন যদিও বা মানে যখন মানুষ নর্মাল ব্যায়াম করছে, সে তো আর এটাকে তার নিজের বিশ্বাস থেকে করছে। এখন সে সনাতন ধর্মাবলম্বী হলে সনাতন ধর্মের বিশ্বাসে, সে খ্রিস্টান হলে খ্রিস্টানের মতো, মুসলিম হলে মুসলিমের মতো। কিন্তু সেই যোগের কথাই এখানে বলা হচ্ছে। কশ্চিনকালেও মানে কখনোই। টিকা ভাষ্য মানে ব্যাখ্যা এবং মন্তব্য। নিগূঢ় মানে কি? মানে গভীর এবং প্রচ্ছন্ন।
এটা নিগূঢ় অর্থ, মানে গভীর অর্থ। তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে হচ্ছে সহজ কথায় থিওরি, ঠিক আছে? সবর্ণ মানে কি? মানে একই রঙের, একই রঙের সবর্ণ। ধরো আমি বলতে পারি যে এই আমার যে কলমটা, এই পেছনের মানে বোর্ডের কালারটা আর আমার ঘড়ির বেল্টটা সবর্ণ, এগুলো মানে বা সমবর্ণও বলতে পারি, একই রং বিশিষ্ট। স্বগোত্র মানে একই গোত্রভুক্ত। শবচ্ছেদ মানে কি? মানে হচ্ছে মানে মরা কাটা আর কি, যেটা লাশ কাটা, এটাকে বলা হয় শবচ্ছেদ। অনুভূতি সাপেক্ষ, এটা আমরা বুঝি। তর্ক সাপেক্ষ মানে তর্কের মাধ্যমে যেটা বোঝা যায় বা এরকম। ঠিক আছে, সো আমরা শব্দার্থ টিকা পড়েছি। এবারে আমরা চলে যাব আমাদের মূল প্রবন্ধে। প্রবন্ধ আমরা অ্যান্সার করব কি করব না, এই প্রবন্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি 99 ভাগ। কিন্তু আমরা প্রবন্ধ নর্মালি চেষ্টা করব প্রবন্ধ অ্যান্সার না করে গল্প বা কবিতা বেশি অ্যান্সার করতে, কারণ গল্প কবিতা অ্যান্সার করা ইজিয়ার। তবে এই প্রবন্ধটা অতটা কঠিনও না, তাই এই প্রবন্ধটা আমি বলবো সবাইকে খুব ভালো মতো পড়তে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদে। আমি একটু আগেই রোদে কে তার নামে বলেছিলাম, রোদা আঙ্কেলের নামে। রোদা আঙ্কেল কে? তিনি ছিলেন একজন বিখ্যাত আঙ্কেল, ছিলেন বিখ্যাত ভাস্কর, এবং এই রোদা আঙ্কেল অনেকগুলো আহ বিখ্যাত সাহিত্যিকেরও ভাস্কর্য বানিয়েছেন, ভিক্টর হুগো, জর্জ বার্নার্ড শ, অনেকের। যিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ থেকে, প্রস্তর মানে হচ্ছে পাথর, সরি, তিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বার করেছেন। আচ্ছা, তার মানে এটা দিয়ে তিনি বোঝাচ্ছেন কি? ধরো জীব তো আলটিমেটলি ওখান থেকে তিনি বার করেন নাই, কিন্তু এত সুন্দর করে বানিয়েছেন, মনে হচ্ছে যেন ওটা ওই জীবের মতোই, ওটাতে কোনো প্রাণ চলে এসেছে সেই মূর্তির মাঝে। তো তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলে টিপে মাটির পুতুল তৈয়ার করে থাকেন। মানে উনার মতো মানুষ যিনি এত বিখ্যাত বিখ্যাত ভাস্কর্য তৈরি করেছেন, শোনা যায় তিনিও নাকি মাঝে মধ্যে হাতে মাটি নিয়ে ছোটখাটো এরকম মাটির পুতুল বানায়। এখন এটা কেন করে? এটা চলো দেখি। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। শুধু রোদে কেন, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। শিল্পকে যখন তুমি আসলে ওটাকে একটা স্রেফ আনন্দের জন্য করবা, তখন ওটা থেকে যেই আউটকাম আসবে, ওটা কখনোই অন্য কোনোভাবে হবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই বাংলাদেশের। ৯০-এর দশকে আমাদের দেশে যখন জেমস আইয়ুব বাচ্চুর জয় জয়কার, ওই সময়টাতে একজন ভোকালিস্টের আবির্ভাব ঘটলো, যে ভোকালিস্টের আবির্ভাব মানে একরকম ভাবে নাড়িয়ে দিল মানুষের হৃদয়কে। যে এটা কি, এইভাবে কিভাবে হতে পারে একজনের ভয়েস, এত সুন্দর ভয়েস, এত পাওয়ারফুল ভয়েস। সেটা হলো হাসান। যখন ১৯৯৬ সালে হাসানের যে ব্যান্ড যেটা ছিল আর্ক, তাদের প্রথম অ্যালবামটা প্রকাশিত হয় তাজমহল। আমার এখনো মনে আছে, খুব ছোট আমি তখন, আমাদের বাসায় ক্যাসেটটা ছিল তাজমহলের। তো সেই ক্যাসেটটাতে মানে যখন তাজমহল প্রকাশিত হয়, তখন তাদের একেকজনের মানে গড়ে তারা পেয়েছিল হয়তো কত টাকা? ১৬০০ টাকার মতো পেয়েছিল। আমার মনে আছে তিনি একটা ইন্টারভিউতে কথাটা বলেছিলেন। ১৬০০-১৭০০, ওয়েট, ১৬০০-১৭০০ টাকার মতো হয়তো তখন পেয়েছিলেন ওই অ্যালবামটা থেকে পার পারসন। কিন্তু টাকা নিয়ে তাদের মাথায় কোনো ব্যথাই ছিল না, মাথা ব্যথাই ছিল না। কারণ এটা সৃষ্টি সুখের উল্লাসে তারা গানগুলো বানিয়েছিল, এবং সুপার হিট প্রতিটা গান বাংলাদেশে। এবং হাসান অন্যরকম একটা জায়গা করে নিল, যে এত পাওয়ারফুল ভোকালিস্ট, এত পাওয়ারফুল রক ভোকালিস্ট। তো এর ২ বছর পর যখন তাদের দ্বিতীয় অ্যালবামটা বের হলো, জন্মভূমি, ১৯৯৮ সালে, ওই অ্যালবামের জন্য তাদেরকে ১৯৯৮ সালে ১২ লাখ টাকা দেওয়া হয়েছিল আর্ককে। ওই অ্যালবামটা করেছিল সঙ্গীতা। তো ১২ লাখ টাকা দিয়ে ১৯৯৮ সালে কি করা যাইত, এটা তুমি তোমার আব্বু-আম্মুকে জিজ্ঞেস করলে ভালো মতো জানতে পারবা। তাহলে তুমি বুঝো যে সৃষ্টি সুখের উল্লাসে যখন কেউ কোনো কিছু সৃষ্টি করে, তখন আসলে তার বাকি আউটকাম যেগুলো, ওগুলো চলে আসে। জীবনে তুমি যেই জিনিসটাতে ভালো করতে চাও, ফার্স্ট আগে দেখতে হবে যে তুমি কি ওটাকে ফ্রিতে, যদি এটা করতে হয় কিছু সময় জাস্ট তোমার মনের আনন্দে, তুমি এটা করতে পারো কিনা। যদি করতে পারো, আসবে, আউটকাম আসবে। ইনশাআল্লাহ অবশ্যই একটা সময় না একটা সময় আউটকাম আসবে। তো শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন। যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, মানে এরকম মহাদেবও গড়তে পারেন, আবার তিনি বাঁদরও গড়তে পারেন। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে, তফাৎ মানে পার্থক্য,
তাদের হাতে এক করতে আর হয় না। আচ্ছা, তফাৎটা কি আমাদের সঙ্গে, যে তারা হচ্ছে শুধু আনন্দের জন্যই একটা জিনিস বানান, কিন্তু আমরা ওইভাবে করতে পারি না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নেই। এই জন্যই কলা রাজ্যের যারা মহাপুরুষ তারা যা খুশি তা করতে পারে। তো ইতর শিল্পী যারা, মানে যারা নিম্নমানের আর্টিস্ট, তাদের সে অধিকারটা নেই। স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না। ভূতল মানে কি? ভূতল মানে হচ্ছে পৃথিবী। মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে মানে স্বর্গ থেকে যখন পৃথিবীতে আসে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, তখন কেউ আপত্তি করেন না। কিন্তু মর্তবাসী মানে পৃথিবীর মানুষ যদি রসাতলে গমন করে, সেটা অনেক, এটাকে নিয়ে তোমার কটু কথা বলা হয়ে থাকে। রসাতলে যাওয়া বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে ধরো হ্যাঁ, স্বর্গ তো একটা উপরের ধাপ, সেখান থেকে মর্তে পৃথিবীতে এসেছে, একটু নিচের ধাপে এসেছে দেবতারা, তাদের কেউ কিছু বলছে না। কিন্তু মানুষ যদি একটু নিচের দিকে যায়, তারে অনেক কথা শুনতে হয়। অথচ একথা অস্বীকার করবার জো নেই, যে জো মানে হচ্ছে অবস্থা, অস্বীকার করবার অবস্থা বা সুযোগ নেই যে যখন এই জগতে 10টা দিক আছে, তখন সেই সব দিকেই গতায়াত করবার প্রবৃত্তিটি, গতায়াত মানে যাতায়াত করার প্রবৃত্তিটি, প্রবৃত্তি মানে স্বভাবটি মানুষের পক্ষে স্বাভাবিক। 10টা দিক কি? আমরা তো জানি যে আমাদের যে নর্মাল, মানে ফার্স্টে প্রথম যেই 4টা দিক, যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কিন্তু আমাদের এছাড়াও আরো কিন্তু অনেকগুলো দিক রয়েছে, এগুলোর কোনাকুনি এইসব হিসাব করে। হুম, তারপর উপর নিচ, এইভাবে কিন্তু রয়েছে আরো আরো 6টা দিক। তো মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়। বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। উঠতেও চায় না, ডুবতেও চায় না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে যারা অসাধারণ তারা অনেক রকম কথা বলে, এবং কথা বলে বলেই তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। কিন্তু যারা সাধারণ মানুষ তারা সবসময় নিজের পিঠ বাঁচিয়ে চলে। তারা মানুষকে খুশি করার জন্য কথা বলে, তাই নিচেও নামে না, উপরেও ওঠে না, যেখানে আছে ওর আশেপাশেই তারা ঘুরঘুর করে। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য, সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য, সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতৃমণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি নে। একটু উঁচুতে যদি না চড়ি আমরা আকর্ষণ করতে পারি না। এখন এই একটু উঁচুতে চড়া বলতে কি বোঝাচ্ছে চলো দেখি, যে আমরা অন্যদের মন আকর্ষণ করতে পারি না। তো বেদিতে না, সরি, বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। বেদিতে না বসলে কোথায়? মানে আমার ধরলাম যে একটু উপরের জায়গাতে না বসলে কেউ আমাদের কথা শুনতে চায় না। রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না। আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শুনে না। কাষ্ঠমঞ্চ কি? মানে হচ্ছে এই যে যেভাবে মানুষ যেটা ধরে দাঁড়িয়ে কথা বলে, সেটাকে ডায়াস বলে। ডায়াস না, এটার উচ্চারণ হচ্ছে ডেইস। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্যা, অগত্যা মানে কোনো উপায় না পেয়ে 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই, সবার দৃষ্টি আকর্ষণ করে থাকতে চাই, কিন্তু পারিনি। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে ওঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয়। এসব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। আচ্ছা, মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। মহাজন কারা? যারা হচ্ছে বড় মানুষ। কিন্তু ডাইনে বাঁয়ে ছোটখাটো গলি ঘুঁজিতে খেলার ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব? মানে যখন আমরা কোনো সৃষ্টি করছি, সৃষ্টি করার সময় তখন আমার খারাপ সৃষ্টি, ভালো সৃষ্টি সবকিছুই থাকবে। কিন্তু আমরা দেখা যায় যারা মিডিওকর মানুষ তারা সবসময় শুধু ভালো কিছুই হবে, শুধু পারফেকশনিজম এর দিকে দৌড়ায়। দেখো, এখানে কিন্তু অনেক বড় একটা ফিলোসফিক্যাল বিষয় বুঝিয়ে দিয়েছে। আমি আমার অনেক শিক্ষার্থীকে এটা দেখি, সে অলওয়েজ একটা পারফেক্ট টাইমের সন্ধান করে, একটা পারফেক্ট সময়, পারফেক্ট প্লেস, সবকিছু গোছানো, এভরিথিং ইজ ফাইন, তারপর সে পড়া স্টার্ট করবে। বাবারে, এই পারফেক্ট জিনিস জান্নাত ছাড়া কোথাও এক্সিস্ট করে না। সে শুধু স্বর্গেই এক্সিস্ট করে। পৃথিবীতে পারফেক্ট বলতে কোনো কিছু নাই। সবকিছুর মধ্যেই কোনো কিছু না কিছু ইমপারফেকশন থাকবেই। ওখানেই আমাদের এগিয়ে যেতে হবে। দ্য শো মাস্ট গো অন। কারণ আমি যদি বলি আমার মা একদিন সুস্থ হবেন, তারপরে আমি শিখতে এসে ক্লাস নেওয়া শুরু করব। শো মাস্ট গো অন। হ্যাঁ, আমি এই যে আবার আজকে বাসায়, আমার বাসা থেকে কিন্তু অনেক দূরে, অ্যারাউন্ড 10 কিলোমিটার দূরে। আমার ধরে এখান থেকে যেতে ফাস্টেস্ট গেলেও আমি 50 মিনিটের কাছাকাছি লেগে যাবে। আমি সিএনজি দিয়ে গেলেও 50 মিনিটের মতো লেগে যাবে। 50 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি ধরলাম।
এখন এরপরে আমি আবার কালকে সকালে ঘুম থেকে উঠেই চলে যাব হাসপাতালে। আবার দুপুরবেলা আসবো শিখতে বা বিকেলের দিকে দুপুরবেলা আসবো শিখতে। আবার রাত পর্যন্ত। না, এখন এইটা ভাবলে হবে না। The show must go on, life must go on. চালায় নিতে হবে। এটাই স্বাভাবিক। তো বড় মানুষরা যেই কাজটা করে তারাই চালায় এটা নিতে পারে। না, আমরা চালায় এটা নিতে পারি না। এটাই হচ্ছে আমাদের সঙ্গে বড় মানুষদের পার্থক্য। রবীন্দ্রনাথের একটা উদাহরণ দেই। রবীন্দ্রনাথের তুমি রবীন্দ্রসঙ্গীত দেখো যে ধরো হিট কয়টা? হয়তোবা কয়েকশো, কয়েকশও হিট হবে কিনা সন্দেহ আছে। অনেক হিট, কয়েকশও হবে না। ধরলাম, আচ্ছা আমি ধরলাম ১০০ ধরলাম। উনি গান লিখেছেন ৩৫০০। তো উনি কি ফালতু গান লেখেন নাই? বহুত ফালতু গান লেখছে উনি। বহুত ফালতু গান সুর করছে। তার মানে অসাধারণ সৃষ্টি করতে হলে নিচেও নামতে জানতে হয়, উপরেও উঠতে জানতে হয়। কিন্তু আমরা যেটা করি সবসময় পারফেকশন এর ধান্দায় থেকে আমার একুল-ওকুল দুকুলি চাই। এসব কথা বলবার অর্থ এই যে, ওই যে বললাম যে কিন্তু ডাইনে বাঁয়ে ছোটখাটো গলি-ঘুচিতে খেলার ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সে অধিকার থেকে আমরা কেন বঞ্চিত হব? গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা তো উচিত নয়। বুঝলে আশা করি। শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় মানে প্রবৃত্তি মানে হচ্ছে স্বভাব। অধিকারও বড় ছোট সকলের সমান আছে। এমনকি একথা বললেও অত্যুক্তি হয় না যে অত্যুক্তি মানে অতিরিক্ত বলা হয় না বা বেশি বলা হয় না যে এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। যখন খেলে তখন কে কর্মচারী, কে সিইও, কে কি সেটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমাদের শিক্ষক থেকে ফুটবল খেলে। সো শাহির ভাই তো আমাদের যারা ধরো শিক্ষক নানা র‍্যাংকে তিনি শিক্ষকতা হয়তোবা কেউ পিয়ন বা শিক্ষকতা হয়তোবা কেউ তোমার ধরলাম যে অফিস স্টাফ তারাও তো খেলে অনেক সময়। সো সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই। এটা শুধু খেলার মাঠে দেখা যায়। রাখাল ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেবার অধিকার আছে। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে, নির্বিবাদ মানে কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু ছাড়াই সে জগতের রাজরাজরার দলে মিশে যাব। কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। মানে যেটা বোঝালো যে এই যে ধরো ওই যে তুমি তোমার নিজের সাথে তুলনা দাও, সবসময় এটা পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট আল্টিমেটলি হয় না। আচ্ছা এরকম কি আসলেই তোমাদের হয়? আমি একটু চ্যাটটা রিজিউম করলাম। তোমাদের কাছে জানতে চাই যে কারা এরকম সবসময় পারফেকশনিস্ট হয়ে থাকো? এটা পারফেক্ট হবে। পারফেক্টলি আজকে ঘুম থেকে উঠবো। যেহেতু আজকে পারফেক্টলি ঘুম থেকে উঠতে পারি নাই, তাই পড়া হয় নাই। এই চ্যাটটা আমি ওপেন করেছি। একটু লিখো তো। কে যে পারফেক্ট একটা টাইমের খোঁজে কে থাকো বা একটা পারফেক্ট সময়ের খোঁজে? এটা পারফেক্ট ভাবে হয়, পারফেক্ট ভাবে হইতে হবে। আল্টিমেটলি হয় না। কে করো এরকম? বলো তো একটু লিখো তো। চ্যাট আমি ওপেন করেছি। আচ্ছা, অনেকেই করে, অনেকেই করে। এক্সাক্টলি। পারফেকশনিস্ট আমার অনেক স্টুডেন্ট পারফেকশনিস্ট আছে আমি জানি। হ্যাঁ, হ্যাঁ। কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। লেখকেরা অবশ্য ১০ এর কাছে হাততালির প্রত্যাশা রাখেন। ১০ এর কাছে মানে সবার কাছে। বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন, মন খারাপ হয়। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব। বাদবাকি সকলে কেবলমাত্র পারিবারিক। কেন তারা সামাজিক জীব আর বাকিরা পারিবারিক? এটা তারা মনে করেন। কারণ হচ্ছে তারা সমাজের সবার জন্য লিখেন। আর আমরা অন্যরা আমরা শুধু আমাদের পরিবার নিয়েই থাকি। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নূতন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম। এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতিকবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি স্বরূপেই উচ্চারিত হয়। আচ্ছা, সহজ কথায় লাইনটা বোঝাই। এটা হচ্ছে যে কবির যেটা বেস্ট কথা সেটাও কিন্তু সে নিজের মন থেকেই সে লিখেছিল বা লিখে। যেমন নেমেসিস ব্যান্ডের বাংলাদেশের খুব ফেমাস একটা ব্যান্ড নেমেসিস। নেমেসিসকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই গানগুলো নিয়ে তখন কি বুঝছিল এত ফেমাস হবে বেশি? নেমেসিস বলছিল যে "উই ডিডন্ট কেয়ার এই গান কে শুনবে আর না শুনবে। আমাদের কাছে যেটা ভাল লাগছে আমরা সৃষ্টি সুখের উল্লাসে ওটাই বানাইছি।" তেমনি একই কথা কিন্তু আমি দেখেছি অন্যান্য মিউজিশিয়ানকে বলতে। অর্ণবকেও আমি দেখেছি। অর্ণবও বলেছে যে মানুষ শুনবে ওইটা ভেবে আমি গান বানাইনি। আমি আমার মতো বানাইছি। মানুষের কাছে ভাল লাগছে পরবর্তীতে। তো যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে। মরম মানে একদম হৃদয় বা মনে। কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চ বাক্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নেই। সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জড় সমাজেও নিত্য পাই।
আচ্ছা, মানুষ যে খেলা দেখতে ভালোবাসে সেটা আমরা জড় সমাজেও নিয়মিত দেখতে পাই। কিরকম? টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। এখন এই যে গড়ের মাঠের ফুটবল আর টাউন হলের বক্তৃতা, এটা বোঝাচ্ছে যে কয়জন যায় স্পিচ দেখতে আর কয়জন যায় খেলা দেখতে। মানুষ তো বক্তৃতা শুনতে আগ্রহী না, বরং খেলা দেখতে আগ্রহী। কিন্তু দেখো, টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অনেক মহৎ, আর গড়ের মাঠের খেলোয়াড়দের ছোটাছুটি, দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। এটা অনেক বড় ফিলোসফিক্যাল কথা বলে দিল কিন্তু, যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ কি? ক্রীড়া বা স্পোর্টস। তার কারণ কি? এটা উদ্দেশ্যহীন। মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক, অর্থাৎ অর্থগত নয়, সে কারণে তা কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দে সকলেরই অধিকার সমান। ঠিক আছে? মানে কি বলল কথাটা? যে খেলার আনন্দটা যেহেতু নিরর্থক, অর্থাৎ খেলার এই আনন্দটা তো আসলে কোনো মিনিং ক্যারি করে না। খেলাতে যে আনন্দ পাচ্ছি, ধর আমরা খেলছি, মজা পাচ্ছি, এটা তো কোনো মিনিং ক্যারি করে না। অর্থাৎ এটা অর্থগত নয়। সে কারণে এটা কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দে সকলেরই সমান অধিকার। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এই দুয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। কি বলল? সাহিত্যে খেলা করার অধিকার আমাদের আছে। শুধু তাই না, স্বার্থ এবং পরার্থ এই দুইয়ের পাশাপাশি যে সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। স্বার্থ এবং পরার্থ মানে নিজের জন্য এবং অন্যর জন্য, এটা যুগপৎ ভাবে চলবে। এটার মানে কি? দুয়ের যুগপৎ সাধন। যুগপৎ মানে হচ্ছে, এটার ইংরেজিটা খুব সুন্দর, সাইমালটেনিয়াসলি, মানে হচ্ছে একই সাথে হচ্ছে। তো স্বার্থ এবং পরার্থ কেন? নিজের ভালো লাগাও হতে হবে, আবার অন্যের জন্যেও কিছুটা চিন্তা করতে হবে লেখার সময়। এই দুটাকেই একসাথে তিনি রাখতে বলেছেন। যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, মানে ফলের চাষ করতে চান, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়, মানে কোন একটা ধান্দায় সে লেখনী ধারণ করেন। লেখনী মানে কিন্তু কলম, বাই দা ওয়ে, এটা কিন্তু মনে রাখবা। এটা কিন্তু একটা প্রচলিত ভুল। অনেকেই বলে তার খুব সুন্দর লেখনী, এটার মানে তার খুব সুন্দর কলম। লেখনীর শব্দের একটাই অর্থ, সেটা হলো কলম। যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়, মানে কোনো কিছু একটা উদ্ধার করার জন্য লেখনী ধারণ করেন, কলম ধরেন, তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। মানে তিনি হচ্ছে গানের মর্ম তার দ্বারা বোঝা, তিনি আসলে বুঝেন না, বা গীতার ধর্মও বোঝেন না, বা তিনি হচ্ছেন এই গীতা অর্থাৎ ধর্মগ্রন্থ গীতার কথা বলা হচ্ছে, সেটার মর্ম বোঝার ক্ষমতাও তার নাই। এখনকার দিনে এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের দেশের সো কল্ড কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স। আগে মানুষ বই লিখে বিখ্যাত হতো, আর এখন মানুষ বিখ্যাত হবার পরে মানুষ বই লেখে, যেটা খুবই ফ্রাস্ট্রেটিং, দুঃখজনক। বস্তা পচা বই। সোলাইমান শুকনো বই লিখতো, মস্তিষ্কের ক্যানভাস। লজ্জা লাগে এটা দেখলে, যে আমাদের দেশের বই মেলায় সর্বোচ্চ বিক্রিত বই হয়, বেস্ট সেলার বই হয় একটা ভোকাবুলারির বই এবং একটা স্পোকেন ইংলিশের বই। এটা এটা লজ্জার ব্যাপার জাতি হিসেবে আমাদের। সোলাইমান সুখনের মতো একজন মানসিকভাবে বিকৃত মানুষের, তার মস্তিষ্কের ক্যানভাস, যেগুলো তার ফেসবুক পোস্টের সংকলন, সস্তা সস্তা কিছু মোটিভেশনাল কথা, এগুলো নিয়ে বই লেখে। লজ্জা লাগে এগুলো দেখলে। তো এখন এই হয়ে গেছে আমাদের বর্তমান দিনের অবস্থা। আমাদের এই জায়গা থেকে সচেতন থাকতে হবে। ঠিক আছে? আমি সব বস্তা পচা বই কিনবো অবশ্যই, যদি প্রয়োজন পড়ে। সোলাইমান সুখনের বই কিনবো না, স্পোকেন ইংলিশের বই বা ভোকাবুলারি বই আমরা কিনবো। কিন্তু আমরা এমন কোনো কিছু কিনতে যাব না যেটা আমরা, বা এমন কোনো কাজ আমরা করব না যে আমরা আমাদের যে মূল সাহিত্য, সাহিত্যের বিষয়টাকে আমি একদম উপেক্ষা করে আমি ওখানে, যেমন ধরো এখন আমি যদি ধরো, আমি তোমাকে ২ টা অপশন দিলাম। আমি এখন অ্যাডমিশনের গাইড লিখলাম, আর আমি একটা গল্পের বই লিখলাম। কোনটা বেশি বিক্রি হবে? অফ কোর্স অ্যাডমিশনের গাইড। অ্যাডমিশনের গাইডে আমি অনেক লাভ করতে পারবো। এখন আ আমাকে কি, মানে এখন তাহলে এখন তুমি জাজ করো। এখন তুমি ধরো এইভাবে জাজ করতে যে হুমায়ূন আহমেদের একটা বিখ্যাত বই কি, ধরো 'অপেক্ষা', বাদশা নামদার, বা শেষ নাই, জ্যোৎস্না জননীর গল্প। এটা বেশি বিক্রি হইছে? নাকি আমি ধরলাম যে একটা অ্যাডমিশনের গাইড বেশি বিক্রি হইছে? তুমি কি এটাতে তুলনা কি আসলে করা যায়? করা তো যায় না। তো ভিউর মতো হয়ে যায় তুলনাটা। অনেক ভালো, ভালো জিনিস ভিউ পায় না। অনেক থার্ড ক্লাস জিনিসও অনেক ভিউ পায়। খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম। মানে যেটার কোনো ইয়ে নাই।
মানে এটার কোনো উদ্দেশ্য ছাড়াই করতেছে। অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়। মানে একদম পুরা সব জ্ঞান বা আনন্দ এখানে যেটা বোঝাচ্ছে সেটার একমাত্র উপায় হচ্ছে এটা। স্বয়ং ভগবান বলেছেন, যদিচ মানে যদিও তার কোনই অভাব নেই, তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন মানে সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। মানে এটা তার খেলা মাত্র। কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই, মানে ইচ্ছা নেই। সে সৃষ্টির মূল অন্তরাত্মার স্ফূর্তি। সে সৃষ্টির মূলে কি আছে? অন্তরাত্মার স্ফূর্তি, মানে তার হৃদয়ের ফুর্তি বা আনন্দ, আর তার ফল আনন্দ। এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র, মানে মানুষের জাস্ট খেলা, এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। এ দুয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে, প্রভেদ মানে পার্থক্য, সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন। কি বললো কথাটা? এখানে কথাটা যেটা বললো যে কারো মনোরঞ্জন করা সাহিত্যের উদ্দেশ্য নয়, এটার উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, নিজেকেও এবং অন্যকেও। কিন্তু স্পেসিফিক কারো মনোরঞ্জন করা, যেমন ধরো এখন তুমি ওই ধরো বঙ্গবন্ধুকে নিয়ে একটা বই লিখছে আওয়ামী লীগকে খুশি করার জন্য কেউ, তো এটা কি হবে? এটা হচ্ছে ওই কারো মনোরঞ্জন করাটা এখানে উদ্দেশ্য। তো এই দুইটার ভিতরে কি আকাশ পাতাল পার্থক্য আছে। সেটা ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে, তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। কাব্যের ঝুমঝুমি, এখানে বেশ কিছু খেলনার নাম বলছে। এই খেলনাগুলো একসময় খেলা হতো, এখনকার দিনে তো আরো অনেক আধুনিক খেলনা খেলে বাচ্চারা। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষি কাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙা লাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেপু এবং ধর্মের জয়ঢাক, এইসব জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে। মানে এখন কি করছে? ধরো সাহিত্যটা দেবার জন্য মানুষ এখানে নানা রকম বিষয়াদিকে যুক্ত করছে। তখন সাহিত্য অনেক সময় কি হচ্ছে? ম্যানিপুলেটেড হচ্ছে। যেমন ধরো রাজনীতির রাঙালাঠি। এখন ধরো কোনো একজন লেখক, তিনি হচ্ছেন আওয়ামী পন্থী বা ধরো বিএনপি পন্থী। এখন দেখা গেল তিনি যখন লিখছেন, তার লেখাটা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি ঘুরে ফিরে এই ঘটনাটাকে এমন ভাবে বর্ণনা করার চেষ্টা করছেন, তিনি সত্যকে এড়িয়ে তিনি যেই বিশ্বাসে বিশ্বাসী সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন, যেটাকে বলা হয় ন্যারেটিভ সেট করা বা কোনো একটা মত প্রতিষ্ঠা করা। তো এটা কিন্তু করা হয়ে থাকে। যেমন ধরো মোহাম্মদ জাফর ইকবাল প্রচন্ড রকম ইসলাম বিদ্বেষী একজন মানুষ, এবং ভয়াবহ রকম আওয়ামী লীগের, তাকে কি বলবো, আওয়ামী লীগের একটা দালাল বা একটা পাচাটা কুকুর। এখন উনি কি করেন? উনি যখনই লেখালেখি করেন, লেখালেখির মধ্যে উনি সামহাও ইসলামকে কটাক্ষ করবেনই উনি ইসলামকে কটাক্ষ। এখন এটা আসলে উনি কেন করছেন এই কাজটা? ওনার নিজের মনোরঞ্জন করাটা এখানে উদ্দেশ্য নয়, বরং যেই শ্রেণীটা ইসলামকে কটাক্ষ করে আনন্দ পায়, তাদেরকে কেইটার করা বা তাদেরকে বিনোদন দেওয়া, এটা উনার অন্যতম একটা উদ্দেশ্য। আর তার পাশাপাশি ধরো এক চিমটি বা এক চামচ ওই তিনি যেই দলের তাবেদারি করেন আওয়ামী লীগ, তাকেও তিনি কিছুটা তেল মারলেন, এটাও হলো। তো এই ধরনের লেখকদের কথা নিয়েও এখানে বলা হচ্ছে। তো এরা কি করে? এদের জন্য সাহিত্যের বাজার ছেয়ে গেছে। সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনোতুষ্টি হতে পারে, কিন্তু তা গড়ে লেখকের মনোতুষ্টি হতে পারে না। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে। সে প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক। প্রাচ্য আর পাশ্চাত্য কি? পাশ্চাত্য হচ্ছে ওয়েস্টার্ন, মানে ইউরোপ আমেরিকা, আর প্রাচ্য কি? এশিয়া, আমাদের এই সাইডটা। কাশীরই হোক আর জার্মানিরই হোক। কাশী মানে কি? কাশী মানে হচ্ছে যে গয়া, কাশী, বৃন্দাবন, সেগুলো হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত পুণ্য স্থান এবং আবেগের জায়গা, যেগুলো ভারতে অবস্থিত। সেই কাশী হোক আর সেটা জার্মানিরই হোক, দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। মনে মনে কিছুদিন ভাল লাগে, পরে আর ভাল লাগে না। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাবার কিছুই নেই। কেননা কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা। দুঃখের কাহিনীগুলোই দিন শেষে সবচেয়ে ফেমাস হয়, বা দুঃখের গানগুলো আমরা শুনি বারবার, ভালো লাগে। তো আমি আজ থেকে অনেক বছর আগে গান বাংলার উইন্ড অফ চেঞ্জ এর বেশ কয়েকটা সিজনে কাজ করেছিলাম। পেছনে ব্যাক ভোকাল হিসেবে ছিলাম বেশ কিছু মিউজিশিয়ানের সঙ্গে। তো এখনো হয়তোবা না, এখনো ভিডিওগুলো ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে আমাকে, আমার অনেক ছোট একটা ভার্সনকে। তো সেখানকার একটা গানের কথা মনে পড়লো আজ হঠাৎ একজনের গলায় শুনে। মেজবা আহমেদ নামে একজন মিউজিশিয়ান ছিলেন অনেক আগের।
উনার আবার দেখা হলে পুরনো গান, পুরনো স্মৃতি এরকম টাইপ লিরিকটা ছিল। যে শুধু পুরনো চিঠি চেয়েও না, ভিজে গেছে সব জলে। এরকম টাইপ আরকি। মানে দুজন মানুষ একসাথে ছিল, বিচ্ছেদ হয়ে গেছে। তো আবার দেখা হলে কি হবে? কথাটা এখন দেখো, এটা একটা খুব বিখ্যাত গান ছিল একসময় আমার মনে আছে। ২১ এ টেলিভিশন তখন জাস্ট বিটিভির পাশাপাশি ছিল। মানে ডিশ না থাকলেও মানুষ দেখতে পারত। এই গানটা অনেক প্রচারিত হতো এবং অসম্ভব সুন্দর একটা গান ছিল, ফেমাস একটা গান ছিল। অ্যান্ড গানটা তো অনেক দুঃখের একটা গান। তাই না? কিন্তু মানুষ কিন্তু দুঃখের গানকে পছন্দ করে। বা এটা শুধু দুঃখের গান না, দুঃখের কবিতাকেও মানুষ পছন্দ করে। যখন রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা আ পড়ি যে, "রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন।" তা এখন এই যে আমরা যখন হঠাৎ দেখা পড়ি, যে আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রঙ। আমাদের যেদিন গেছে একেবারেই কি গেছে, কিছুই কি নেই আর। এই যে কথা বা যখন বলছে আমাকে খোঁজো না তুমি এটা জীবনানন্দের লাইন যদিও। রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ইয়াতেই থাকি, হঠাৎ দেখাতেই থাকি। তো এই যে এই কথাগুলা, এগুলো তো আসলে বিরহের কথা, এগুলো দুঃখের কথা। তো ওটাই হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি। তো অঞ্জন দত্তের একটা গান সেটা হলো 'একদিন বৃষ্টিতে বিকেলে' দুজনের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগে, অনেক আগে, অনেক বছর পর। হঠাৎ দেখা হলো। একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা, কথা দিয়ে কথাটা না রাখা, ফেলে আসা চেনা, চেনা ব্যথা। অদূরে কোথাও কোনো রেডিওতে এই পথ যদি না শেষ হয়, এই গানটা বাজছে। আর বৃষ্টির রং হয়ে যাবে নীল আকাশের রংটা ছাই। তো এখন এই যে কথা এত ফেমাস একটা গান, এটা দুঃখের গান। কিংবা বেলা বোস, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। এখন আর কেউ আটকাতে পারবে না। তো ছেলেটা যে চিৎকার করতেছে যে ও চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। গানের লাস্ট প্যারাতে যে ও কি বলে? ওই পাশ থেকে তো কোনো রিপ্লাই নাই। তখন ও বলে যে, "চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে।" হ্যালো? তুমি শুনতে পাচ্ছ কি? বেলার তো বিয়ে হয়ে গেছে। যেই বেলা ধরছে এটা ওই আগের বেলা আর নাই। এটা বিয়ে হয়ে গেছে বেলা। বিয়ে হয়ে যাবার পর বেলা ফোনটা ধরছে। ফোনটা ধরার পরে বেলা বলতেছে, বেলা কি বলবে? বেলার আর কিছু বলার নাই। তো অঞ্জন দত্তের সাথে অঞ্জন দত্তের লাইভ আমি অনেকবার দেখেছি। অঞ্জন দত্ত যতবার বাংলাদেশে এসেছে। ২০১৬ সালে আমাদের একটা স্মৃতি আছে। আমাদের ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম ইন হাউস খুব অল্প কয়েকজন মানুষের মাঝখানে অঞ্জন দত্ত এসেছিলেন পারফর্ম করতে। প্রোগ্রামটা ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজে। সো অঞ্জন দত্তকে তখন বাই রোডেই তো অঞ্জন দত্ত কলকাতায় থাকে। তো ওই বেনাপোল দিয়ে আসছে অঞ্জন দত্ত। তো অঞ্জন দত্তকে তোমার আ আমরা ওই সময় জিজ্ঞেস করি যে, বেলা বোসটা কি কেউ ছিল নাকি আপনার রিয়াল লাইফ এ কোন পার্সোনাল ক্যারেক্টার বা কেউ ছিল নাকি যে এই 2441139 যে এই বেলা বোসটা কে? তো উনি বলছে, "আমার জীবনে সরাসরি বেলা বোস নামে কেউ ছিল না। তবে আমি সমাজে এমন অনেক মানুষকে দেখেছি জাস্ট একটা চাকরি হয় নাই। এটার জন্য বিয়েটা হয় নাই। অনেক বছরের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে গেছে। বা মানে অনেক কিছু গড়ার ছিল কিন্তু হয় নাই। জাস্ট একটা চাকরির জন্য শেষ পর্যন্ত হয়নি। সবকিছু ভেঙে গেছে।" তো এখন এটা তো একটা স্যাড সং। এটা তো দুঃখের জিনিস। কিন্তু সেটার মধ্যেই আমরা ভালোবাসা পাচ্ছি। কেননা কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা। এই একটা লাইন অনেক বড় কিছু প্রকাশ করে। আমি একটু চ্যাপ্টার রিজিউম করি। তোমরা কি বুঝতে পারছো? যেভাবে পড়াচ্ছি। আমরা অনেক কথাবার্তায় চলে যাচ্ছি। অনেক ফিলোসফিক্যাল এক্সাম্পল এ চলে যাচ্ছি। এক্সাম্পল গুলোতে না গেলে এই পড়ানোটা অর্থহীন। অর্থহীন এটা। যদি শুধু সৃজনশীল উত্তর করাই ইয়ে হয়, আমি কিছু সৃজনশীল লিখে দিব। ওগুলো মুখস্থ করে তুমি উত্তর করে আসতে পারবা। সো ক্লাস কেমন লাগছে তোমাদের কাছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। ওকে। হ্যাঁ। আমরা ইয়ে করছি, আবার চলে যাচ্ছি ক্লাসে। একজন জিজ্ঞেস করছে, বেদী মানে কি? তুমি এটাকে এভাবে ভাবতে পারো যে, শহীদের বেদিতে ধরো পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনারে যেখানে রাখা হয় না? ফুল দেওয়া হয়। এরকম। এটাকে বলতে পারো। অপরপক্ষে এ যুগে মানে অন্যদিকে পাঠক হচ্ছে জনসাধারণ। সুতরাং তাদের মনোরঞ্জন করতে হলে মানে তাদের মনকে খুশি হলে আমাদের অতি সস্তা খেলনা গড়তে হবে। নইলে তা বাজারে কাটবে না বা এটা বাজারে চলবে না। অনেক সস্তা খেলনা করতে হবে অথবা সেটা বাজারে চলবে না। এবং সস্তা করার অর্থ খেলো করা। সস্তা করা মানে এটাকে নিচের দিকে নামানো। এটার জন্যই তো আমরা দেখি। এখনকার দিনের অনেক ইনফ্লুয়েন্সার এর বই, যেই বই আসলে ওটা দিয়ে ঝালমুড়ির ঠোঙা বানানো ছাড়া আর কিছু করার মতো যায় না ওই বই দিয়ে। ওটা অনেক বিক্রি হয়। তার কারণ জনসাধারণ এটা সবসময় মেজরিটি থাকবে। তারা খুব থার্ড ক্লাস জিনিসপত্রই পিক করতে চাবে। এটার জন্যই
হিরো আলমের ভিডিওতে অনেক ভিউ হয়, কিন্তু ধরো একটা ভালো কোনো কিছু একটা ভিডিও বানালো কেউ, ধরো ধরো আমাদের শাওন বানাইলো বা এনাম ভাই বানাইলো, ওটা হয়তো খুব একটা ভিডিও, বা হিরণময় ভাই বানাইলো, ওটা অনেক সময় ভিউ হবে না। ঠিক আছে? তো এটা স্বাভাবিক। এটা 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 আজীবনই ছিল। এটা কোনো নতুন কোনো কিছু না আরকি। তো বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। মানে নিম্নমানের লেখকের পক্ষেই ওই ওর চেয়েও নিম্নমানের লেখক পাঠকের মানে মনকে খুশি করা সঙ্গত, মানে লজিক্যাল। অতএব সাহিত্যে আর যাই করো না কেন, পাঠক সমাজের মনোরঞ্জন করবার চেষ্টা করো না। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? অবশ্যই না। কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। মানে কবির আচার আচরণের সাথে তো শিক্ষকের আচার আচরণ এক না। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, হে তো সকলেরই জানার কথা। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, মানে আত্মার খেলা, এ কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয়, এ সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক। প্রথমত, শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করতে বাধ্য হয়, গিলতে বাধ্য হয়। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে। মানে এন্টারটেইনমেন্ট বা এই সাহিত্য, এটা তো মানুষ ইচ্ছা করে নেয়। এখানে তো এমন না তাকে জোর করে করা হচ্ছে, কেননা শাস্ত্র মতে সে রস অমৃত। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। কাব্য যে সংবাদপত্র নয়, এ কথা সকলেই জানেন। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যেই শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে, মনের অভাব পূর্ণ করার জন্য। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। নিজেকে খুশি করার জন্য লিখেছে, পরে সবার এটা ভালো লেগেছে। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়। একটা উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। অকাট্য প্রমাণ মানে কি? মানে এই প্রমাণটাকে কোনোভাবেই তুমি আর খণ্ডাতে পারবা না। বাল্মীকি আদিতে, মানে বাল্মীকি বলতে যিনি রামায়ণ রচনা করেছেন, সেই বাল্মীকি আদিতে আগেকার দিনে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। এ কথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া, মানে কিছুটা হলেও শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না। কিন্তু রামায়ণ শ্রবণ করে, রামায়ণ শুনে মহর্ষিরা, মহর্ষি মানে যারা মহাঋষি, যে কত দূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে তাদের যথাসর্বস্ব, এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। আচ্ছা, তারা তারা এটা বলে গেছেন। রামায়ণ, আচ্ছা, কৌপিন কি এটা আমি বুঝে মানে তোমাদেরকে বুঝিয়েছি। কুশীলব মানে হচ্ছে যে অভিনয় করে, অভিনেতা। ঠিক আছে? রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণের আজও যে তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক। আনন্দের ধর্ম কিভাবে সংক্রামক? কেউ হাসতে দেখলে সবার হাসি চলে আসে, এরকম। কেন হাসতে জানে না? অপরপক্ষে লাখে একজনও যোগ বশিষ্ঠ রামায়ণের ছায়া মাড়ান না। যোগ বশিষ্ঠ রামায়ণ কোনটা? ওই যে বললাম যেটা, এটা হচ্ছে যে যোগ এবং আত্মার বিভিন্ন উপদেশ নিয়ে একটা রামায়ণ লেখা আছে। সেই রামায়ণটা ওটা কেউ খুলেও দেখে না। সে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দেবার জন্য নয়। আসল কথাই যে সাহিত্য কশ্চিন কালেও, মানে কখনোই স্কুল মাস্টারির ভার নেয়নি। এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছেন। কাব্য রস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে, তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার। কাব্য পড়বার ও বুঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। লেখক এবং পাঠকদের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান। মানে স্কুল মাস্টার এখন আছেন আসলে, লেখক এবং পাঠকদের মধ্যে লেখক আর পাঠকের মাঝখানে স্কুল মাস্টারও আছে। এই মধ্যস্থদের কৃপায়, কৃপা মানে তার দয়ায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। মানে তাদের কারণে, কারণ তারা এতটাই টেক্সট বুকের প্রতি ফোকাস করছেন যে তাদের কারণে আমাদের মনের মিলন কবির সঙ্গে তো দূরে থাকে, আমার চোখের সামনেই ভাই সাহিত্যের কিছু আহে না। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই না, শুধু তার গুণ শুনি। যেটা হয় স্কুলে তো এটা পড়ানো হয় না। টিকা ভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগূঢ় তত্ত্ব জানি। মানে টিকা ভাষ্য মানে হচ্ছে, এটার অর্থ কি, এটার অর্থ কি, এটার মধ্য দিয়ে আমরা কবিতা সম্বন্ধে নিগূঢ় গভীর যে থিওরি সেগুলো জানি, কিন্তু সে কি বস্তু সেটা আমরা চিনি না। আমাদের শিক্ষকদের প্রসাদে, প্রসাদটা কি? এটা হচ্ছে ওই দেবতার যে প্রসাদ, এটাই এখানে তুলনা করে বলা হয়েছে।
আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে শিক্ষকদের প্রসাদে, মানে বুঝলাম যেটা হচ্ছে একটা খুব দামি খাবার বা খুব দামি কোন একটা দান, সেটা হিসেবে আমাদের এই জ্ঞানটা লাভ হয়েছে যে পাথুরে কয়লা হীরার স্ববর্ণ না হলেও স্বগোত্র। আচ্ছা, আমরা এতটুকু জানতে পারছি, পাথুরে কয়লা মানে যে কয়লা, যে পাথুরে কয়লা, সেটা হীরার মতো স্ববর্ণ, মানে হীরার রং না হলেও সেটা স্বগোত্র, মানে একই গোত্রের। আমরা তো জানি যে আহ মানে অনেক দীর্ঘ 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 সময় থাকতে থাকতে তো কয়লাই তো চাপে পড়ে বা বিভিন্ন ভাবে সেটাই তো একটা সময় হীরা হয়। অপরপক্ষে হীরক ও কাচ যমজ হলেও সহোদর নয়। মানে হীরা আর কাচ দেখতে অনেকটা কাছাকাছি মনে হলেও এরা আসলে সহোদর নয়। মানে এরা হচ্ছে সহোদর, মানে কি, মানে একজন আরেকজনের আপন ভাই না। এর একের জন্ম পৃথিবীর গর্ভে, একদম গর্ভে হীরার জন্ম, অপরটি মানুষের হাতে। কোনটা? মানুষের হাতে হচ্ছে কাচ। এবং এই উভয়ের ভিতর এক দা কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই। দা কুমড়া মানে কি? মানে হচ্ছে খুবই শত্রুতা। তো কাচ আর হীরার মধ্যে কেন দা কুমড়ার সম্পর্ক? হীরা দিয়ে কিন্তু কাচ কাটা যায়। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাচকে হীরা এবং হীরাকে কাচ বলে নিত্য ভুল করি, এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে তিল মাত্র, মানে একটু দ্বিধা করি না। কেননা ওরূপ করা যে সঙ্গত, তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। সাহিত্য শিক্ষার ভার নেয় না, কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে সেটা বধ করা, বধ মানে হত্যা, তারপরে তার শবচ্ছেদ করা, মানে ফার্স্টে গলা টিপে হত্যা করা, তো কবিতা লাগবো না, শবচ্ছেদ করা, এরপরে হত্যা করে ওই বডিটাকে একদম ছেঁড়া বেড়া করে ফেলা, এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার ও প্রচার করা। ঠিক আছে? মানে কবি কি করে? কবি হচ্ছে কবিতা সৃষ্টি করে, আর শিক্ষক করে কি? ওই কবিতাটার যত খুঁটিনাটি বর্ণনা এই সেই এই কাজগুলা করে। যেমন তোমাকে সোনার তরীর বর্ণনা, তোমাকে তো সোনার তরীর মতো আরেকটা কবিতা লিখতে দেওয়া হচ্ছে না এখানে। তাহলে হয়তো এই শিক্ষা ব্যবস্থাকে সৃজনশীল বলা যেত। তোমাকে বলা যে সোনার তরীর এটা দিয়ে কি বুঝাইছে, ওটা দিয়ে কি বুঝাইছে, এই ব্যবচ্ছেদ তুমি করতেছো। মানে ওই তুমি ওটার বডি কেটে 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 তুমি দেখতেছো কোন পার্ট কি, এমন। এই সব কারণে নির্ভয় বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। বিচারের সাহায্যে এই মাত্রই প্রমাণ করা যায়। তবে বস্তু যে কি, তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এ কথার অর্থ যদি স্পষ্ট না হয়, তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য। মানে বুঝাচ্ছে সাহিত্যে মানবাত্মা খেলা করে, সাহিত্য আমরা মনের সুখে করব, এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। সেই খেলার আনন্দ কে উপভোগ করে? সেই খেলার আনন্দ উপভোগ করে, ওয়েট, সেই খেলার আনন্দ উপভোগ করে কে? সেই খেলার আনন্দ উপভোগ করে হচ্ছে এই মানবাত্মা। এ কথার অর্থ যদি স্পষ্ট না হয়, তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা সেটা স্পষ্ট করা আমার জন্য অসাধ্য। এইসব কথা শুনে আমার জনৈক শিক্ষা ভক্ত বন্ধু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। মানে তার একটা শিক্ষা ভক্ত বন্ধু যে সবসময় শিক্ষা শিক্ষা করে, সে অবশেষে তাও একটা ব্যালেন্স করার জন্য একটা লাইন বলছে, আচ্ছা যা, সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। কিন্তু প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের কাজ শিক্ষা দেওয়া না, মনের আনন্দে আত্মার লীলা হচ্ছে সাহিত্য। ওর মধ্য দিয়ে লেখক নিজেও আনন্দ পায়, তারপরে মানুষও আনন্দিত হয়। এ হলো গিয়ে সাহিত্যের কাজ। আমাদের ক্লাসটাতে আমরা এখানে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন দিয়েছি। আমার ভালো লাগতো যদি আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিতে পারতাম, কিন্তু আমার কথা বলতেও কষ্ট হচ্ছে একটু আজকে। তাই আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আমরা ক্লাসটা এখন শেষ করে দিব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ তোমরা গ্রুপে করো। আর যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সঙ্গে শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।